আসসালামু আলাইকুম, স্বাগতম ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ রায়হান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। চীনে জৈব প্রযুক্তি কারখানায় বিস্ফোরণে নিহত ৮। সুদানে আরএসএফ ও সেনাবাহিনীর মধ্যে রক্তক্ষয়ী লড়াই। রাশিয়ার সঙ্গে পারমাণবিক চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর নতুন চুক্তির আহ্বান ট্রাম্পের। ইসরায়েল ত্যাগ করছেন ইউরোপীয় নাগরিকরা। ইসরায়েলের নরম যুদ্ধ, এবার লক্ষ্য আমেরিকার জেনারেশন জি এর হৃদয়ে ও মন। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের বিজয় চান, তাহলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ব্রেকিং পয়েন্ট সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত হয়। চীনে একটি জৈব প্রযুক্তি কারখানায় বহবহ বিস্ফোরণের ঘটনায় অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে, যা দেশটির শিল্প নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আবারও বড়সড় প্রশ্নের জন্ম দিয়েছে, বিশেষ করে এমন একটি সময়ে যখন চীন বিশ্বজুড়ে বায়োটেকনোলজি ও ফার্মাসিউটিক্যালস খাতে নিজেদের নেতৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছে। ঘটনাটি ঘটেছে দেশটির একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চলে, যেখানে স্থানীয় সময় দুপুরে হঠাৎ করেই বিকট শব্দে বিস্ফোরণ ঘটে এবং মুহূর্তের মধ্যে কায়ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে পুরো এলাকা, যার ফলে কারখানার ভেতরে থাকা শ্রমিকদের অনেকেই আটকা পড়েন এবং উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই বেশ বড় ধরনের প্রাণহানির ঘটনা ঘটে যায়। স্থানীয় ফায়ার সার্ভিস এবং জরুরি বিভাগের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, তবে রাসায়নিক দাহ পদার্থ থাকার কারণে আগুন নেভাতে তাদের বেশ বেগ পেতে হয় এবং এই উদ্ধার অভিযান চলাকালে আরও অনেকের আহত হওয়ার খবর পাওয়া গেছে, যারা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। চ্যানেলটি কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। চীনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে যে কারখানার একাংশ সম্পূর্ণ ধসে পড়েছে এবং জানালার কাঁচ ভেঙে বহু দূরে ছড়িয়ে ছিটে আছে, যা বিস্ফোরণের তীব্রতা নির্দেশ করে। এবং স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন যে বিস্ফোরণের শব্দ এতটাই জোরালো ছিল যে কয়েক কিলোমিটার দূরের বাড়ি ঘরও কেঁপে ওঠে। চীনের শিল্প কারখানায় এ ধরনের দুর্ঘটনা নতুন কিছু নয়। এর আগেও বিভিন্ন রাসায়নিক ও প্রযুক্তি কারখানায় নিরাপত্তা ত্রুটির কারণে বড় ধরনের বিস্ফোরণ ঘটেছে, যা নিয়ে আন্তর্জাতিক মহলেও নানা সময় আলোচনা সমালোচনা হয়েছে। কিন্তু এবারের ঘটনা কি বায়োটেক ল্যাবে হওয়ায় এর পরিবেশগত প্রভাব নিয়ে বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করছেন। কর্তৃপক্ষ ইতোমধ্যে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করেছে এবং তারা খতিয়ে দেখছেন যে কারখানাটিতে নিরাপত্তা প্রোটোকলগুলো সঠিকভাবে মানা হচ্ছিল কিনা, নাকি যান্ত্রিক ত্রুটি বা মানবিক ভুলের কারণে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। এদিকে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে স্থানীয় সরকার সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছে, কিন্তু সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে, কারণ তারা মনে করছেন যে দ্রুত শিল্পায়নের নামে অনেক ক্ষেত্রেই শ্রমিকদের নিরাপত্তা এবং কারখানার রক্ষণাবেক্ষণের বিষয়টিকে অবহেলা করা হচ্ছে। সুদানে র্যাপিড সাপোর্ট ফোর্সেস বা আরএসএফ এবং দেশটির সেনাবাহিনীর মধ্যে চলা সংঘাত আবারও ভয়াবহ আকার ধারণ করেছে, যেখানে রাজধানী খার্তুম এবং এর আশেপাশের অঞ্চলগুলোতে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের খবর পাওয়া যাচ্ছে, যা সাধারণ মানুষের জীবনকে এক চরম অনিশ্চয়তার মধ্যে ঠেলে দিয়েছে। বেশ কিছুদিন ধরে চলা এই ক্ষমতার দ্বন্দ্বে ইতোমধ্যে হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন এবং আন্তর্জাতিক মহল বারবার যুদ্ধবিরতির আহ্বান জানালেও কার্যত কোনো পক্ষই তা মানছে না, বরং দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই জটিল এবং রক্তক্ষয়ী হয়ে উঠছে। প্রত্যক্ষদর্শীদের মতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দুই বাহিনীর মধ্যে ভারী গোলাবর্ষণ এবং স্ট্রিট ফাইট চলছে, যার ফলে আবাসিক ভবন, হাসপাতাল এবং জরুরি অবকাঠামোগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সাধারণ নাগরিকরা নিজেদের ঘরেই বন্দী হয়ে পড়েছেন, এমনকি খাবার ও পানির তীব্র সংকটে দিন পার করছেন। এই সংঘাতের মূল কারণ হল সেনাবাহিনীর প্রধান এবং আরএসএফের কমান্ডারের মধ্যে ক্ষমতার ভাগাভাগি ও নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের মতবিরোধ, যা শেষ পর্যন্ত একটি পূর্ণমাত্রার গৃহযুদ্ধে রূপ নিয়েছে। এবং এটি এখন কেবল সামরিক লড়াইয়ে সীমাবদ্ধ নেই, বরং এর ফলে সুদানের অর্থনীতি এবং সামাজিক কাঠামো পুরোপুরি ভেঙে পড়ার উপক্রম হয়েছে। জাতিসংঘের মানবিক সহায়তা সংস্থাগুলো বারবার সতর্ক করছে যে এখনই যদি এই লড়াই থামানো না যায়, তবে সুদান একটি বড় মানবিক বিপর্যয়ের মুখে পড়বে, যেখানে লাখ লাখ মানুষ অনাহারে এবং বিনা চিকিৎসায় মারা যেতে পারে। অন্যদিকে প্রতিবেশী দেশগুলো এই সংঘাতের প্রভাব নিয়ে শঙ্কিত, কারণ ইতোমধ্যে হাজার হাজার শরণার্থী সীমান্ত পেরিয়ে চাদ, মিশর এবং দক্ষিণ সুদানে আশ্রয় নিতে শুরু করেছেন, যা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য একটি বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন যে বাইরের দেশগুলোর হস্তক্ষেপ এবং অস্ত্র সরবরাহ এই সংঘাতকে আরও দীর্ঘায়িত করতে পারে। তাই কূটনৈতিক আলোচনার মাধ্যমে একটি স্থায়ী সমাধান খোঁজা ছাড়া আর কোনো পথ খোলা নেই। কিন্তু বর্তমান পরিস্থিতিতে দুই পক্ষের অনড় অবস্থানের কারণে শান্তির আশা খুবই ক্ষীণ হয়ে আসছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে সাধারণ মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে দিকবিদিক ছুটছেন, আর তাদের চোখে মুখে শুধুই আতঙ্ক। রাশিয়ার সঙ্গে দীর্ঘদিনের পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তির মেয়াদ শেষ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বা তার রাজনৈতিক অনুসারীরা নতুন করে একটি চুক্তির প্রয়োজনীয়তার কথা জোরালোভাবে তুলে ধরছেন, যা বর্তমান বৈশ্বিক ভূরাজনীতির প্রেক্ষাপটে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। স্নায়ুযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মধ্যে পারমাণবিক অস্ত্রের ভারসাম্য বজায় রাখার জন্য যেসব চুক্তি ছিল, তার সর্বশেষটি অকার্যকর হয়ে পড়ার পর বিশ্বজুড়ে একটি নতুন অস্ত্র প্রতিযোগিতার আশঙ্কা তৈরি হয়েছে। আর ঠিক এই জায়গাটিতেই ট্রাম্পের প্রস্তাবনা বা আহ্বান নতুন করে মনোযোগ আকর্ষণ করছে। তিনি যুক্তি দেখাচ্ছেন যে বর্তমান পরিস্থিতিতে রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে একটি আধুনিক ও ত্রিপক্ষীয় চুক্তি হওয়া জরুরি, কারণ পুরনো দ্বিপক্ষীয় চুক্তির মডেলে এখন আর বিশ্ব নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়। বিশেষ করে চীনের সামরিক ও পারমাণবিক সক্ষমতা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে তাদের এই আলোচনার বাইরে রাখাটা বোকামি হবে। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের এই আহ্বান বা নীতির পেছনে মূল লক্ষ্য হল আমেরিকার জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং একই সাথে রাশিয়ার সাথে একটি নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করা। তবে রাশিয়ার বর্তমান প্রশাসনের সাথে ইউক্রেন ইস্যুতে পশ্চিমাদের যে সম্পর্ক, তাতে এমন একটি চুক্তি কতটা বাস্তবসম্মত তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। অন্যদিকে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে কোনো ধরনের নিয়ন্ত্রণ ব্যবস্থা বা চুক্তি না থাকলে দেশগুলো তাদের পারমাণবিক আর্সেনাল বা ভাণ্ডার বাড়াতে থাকবে, যা বিশ্বের জন্য অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতি ডেকে আনতে পারে। ট্রাম্প তার বক্তব্যে বারবার উল্লেখ করছেন যে তার সময়ে তিনি রাশিয়ার সাথে সম্পর্কের যে ভারসাম্য বজায় রেখেছিলেন, বর্তমানে তা নষ্ট হয়ে গেছে এবং এর ফলেই বিশ্ব আজ পারমাণবিক যুদ্ধের হুমকির মুখে দাঁড়িয়ে আছে। তাই তিনি ক্ষমতায় থাকলে বা প্রভাব খাটাতে পারলে অবিলম্বে একটি নতুন এবং আরও কার্যকর চুক্তির উদ্যোগ নিতেন। ইসরায়েল থেকে ইউরোপীয় নাগরিকদের নিজ দেশে ফিরে যাওয়ার হার সম্প্রতি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থির পরিস্থিতি এবং নিরাপত্তা উদ্বেগের কারণে ঘটছে বলে মনে করা হচ্ছে, এবং এটি ইসরায়েলের পর্যটন ও অর্থনীতিতে একটি বড় ধাক্কা হিসেবে দেখা দিচ্ছে। ইউরোপের বিভিন্ন দেশ যেমন ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য এবং ইতালির দূতাবাসগুলো তাদের নাগরিকদের সতর্ক করে দিয়েছে এবং প্রয়োজন ছাড়া সেখানে অবস্থান না করার পরামর্শ দিয়েছে, যার ফলে তেল আবিবের বেন গুরিয়েন বিমানবন্দরে বিদেশিদের ভিড় বাড়ছে, যারা যত দ্রুত সম্ভব দেশটি ত্যাগ করতে চাইছেন। এই নাগরিকরা অনেকেই কর্মসূত্রে বা দীর্ঘমেয়াদী বসবাসের উদ্দেশ্যে ইসরায়েলে ছিলেন, কিন্তু সাম্প্রতিক রকেট হামলা, সাইরেনের শব্দ এবং সামগ্রিক যুদ্ধাবস্থা তাদের মনে গভীর ভীতির সঞ্চার করেছে। বিশেষ করে যাদের পরিবার ও ছোট বাচ্চা রয়েছে, তারা কোনোভাবেই ঝুঁকি নিতে চাইছেন না। ইউরোপীয় নাগরিকদের এই প্রস্থানের পেছনে আরেকটি বড় কারণ হল তাদের নিজ দেশের সরকারের চাপ এবং এয়ারলাইন্সগুলোর ফ্লাইট বাতিলের হিড়িক, কারণ অনেক বড় বড় আন্তর্জাতিক এয়ারলাইন্স নিরাপত্তার কারণ দেখিয়ে তেল আবিবে তাদের ফ্লাইট কমিয়ে দিয়েছে বা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ফলে যারা ফিরতে চান তারা আগেভাগেই টিকিট কেটে ফেলছেন। বিশ্লেষকরা বলছেন, এভাবে যদি বিদেশি নাগরিক এবং দক্ষ পেশাজীবীরা দেশটি ত্যাগ করতে থাকেন, তবে তা ইসরায়েলের হাইটেক সেক্টর এবং স্টার্টআপ ইকোসিস্টেমের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে, কারণ এই সেক্টরগুলোতে প্রচুর ইউরোপীয় এক্সপার্ট কাজ করেন। এছাড়া সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ তৈরি হয়েছে, যেখানে তারা দেখছেন যে বিদেশিরা চলে যাচ্ছেন, তখন স্থানীয়দের মধ্যেও নিরাপত্তাহীনতার বোধ আরও তীব্র হচ্ছে। অবশ্য ইসরায়েল সরকার চেষ্টা করছে পরিস্থিতি স্বাভাবিক দেখাতে এবং পর্যটকদের আশ্বস্ত করতে, কিন্তু বাস্তব চিত্র হল হোটেল বুকিং বাতিল হচ্ছে এবং রেস্তোরাঁ ও পর্যটন কেন্দ্রগুলো প্রায় ফাঁকা হয়ে যাচ্ছে। ইসরায়েল বর্তমানে একটি নতুন ধরনের যুদ্ধের দিকে মনোনিবেশ করেছে, যাকে বিশ্লেষকরা বলছেন নরম যুদ্ধ বা সফট ওয়ার। আর তাদের এই যুদ্ধের মূল লক্ষ্যবস্তু হল আমেরিকার জেনারেশন জি বা তরুণ প্রজন্ম,
যাদের হৃদয় ও মন জয় করা এখন ইসরায়েলের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। সাম্প্রতিক বছরগুলোতেই বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে যে আমেরিকার তরুণ প্রজন্মের মধ্যে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি বাড়ছে এবং ইসরায়েলের প্রতি সমর্থন কিছুটা কমছে, যা ইসরায়েলি নীতি নির্ধারকদের জন্য একটি বড় চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ ঐতিহাসিকভাবে আমেরিকা সবসময়ই ইসরায়েলের সবচেয়ে বড় মিত্র। এই পরিস্থিতি মোকাবিলার জন্য ইসরায়েল এখন ডিজিটাল প্ল্যাটফর্মগুলো, বিশেষ করে টিকটক, ইনস্টাগ্রাম এবং ইউটিউবকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যেখানে তারা ইনফ্লুয়েন্সার ক্যাম্পেইন, পপ কালচার রেফারেন্স এবং ইমোশনাল স্টোরিটেলিংয়ের মাধ্যমে তরুণদের কাছে নিজেদের ন্যারেটিভ বা বয়ান পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। তারা বুঝতে পেরেছে যে জেনারেশন জি তথাকথিত মেইনস্ট্রিম মিডিয়া বা খবরের কাগজ পড়ে না, বরং তারা সোশ্যাল মিডিয়ার ছোট ছোট ভিডিওর মাধ্যমে তাদের বিশ্বদর্শন তৈরি করে। তাই ইসরায়েল সরকার এবং বিভিন্ন প্রো ইসরায়েল লবি গ্রুপগুলো এখন মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করছে ডিজিটাল মার্কেটিং এবং কন্টেন্ট ক্রিয়েশনের পেছনে। এই ক্যাম্পেইনগুলোর উদ্দেশ্য হল ইসরায়েলকে একটি আধুনিক, প্রযুক্তি বান্ধব, এলজিবিটি বান্ধব এবং গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে তুলে ধরা, যাতে তরুণরা তাদের সাথে একাত্মতা অনুভব করতে পারে এবং রাজনৈতিক সংঘাতের বিষয়গুলো ভিন্ন আঙ্গিকে দেখে। তবে বিশেষজ্ঞরা বলছেন এটি খুব সহজ কাজ হবে না, কারণ সোশ্যাল মিডিয়ায় তথ্যের অবাধ প্রবাহের কারণে তরুণরা এখন খুব সহজেই ভিন্ন মত এবং গ্রাউন্ড রিয়ালিটি সম্পর্কে জানতে পারছে, ফলে শুধুমাত্র পিআর ক্যাম্পেইন দিয়ে তাদের মন পরিবর্তন করা কঠিন।